২০২৬ সালের মিউনিক সিকিউরিটি কনফারেন্স হলের ভেতরের বাতাসটা ছিল বেশ ভারী। দামি পারফিউম আর কূটনৈতিক গাম্ভীর্যের আড়ালে সেখানে এক ধরনের অস্বস্তিকর নীরবতা কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে অলব্রিচ কলবি যখন মঞ্চে উঠলেন, উপস্থিত সবার মধ্যে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। কলবি কিন্তু চিৎকার করে কথা বলছিলেন না, কিংবা কোনো যুদ্ধঙ্গেহী হুঙ্কারও ছাড়ছিলেন না, বরং একজন বীমা কোম্পানির অ্যাডজাস্টারের মতো নিরাসক্ত এবং শান্ত গলায় তিনি ঘোষণা করলেন, আমেরিকার আসলে চীনকে শ্বাসরোধ করার কোনো উদ্দেশ্য নেই। এক মুহূর্তের জন্য পুরো হলের মানুষ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হচ্ছিল হয়তো আমরা শান্তির পথে একটা বড় মোড় নিতে যাচ্ছি। কিন্তু কলবি যখন কথা চালিয়ে গেলেন, সেই শান্তির প্রস্তাবটা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার মতো তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি বন্ধুত্বের কথা বলছিলেন না, তিনি বর্ণনা করছিলেন এমন এক পৃথিবীর যেখানে চীনকে শক্তিশালী হিসেবে মেনে নেওয়া হবে ঠিকই, কিন্তু সেই শক্তিকে আক্ষরিক অর্থেই মিসাইল আর সি মাইনের এক দুর্ভেদ্য দেয়াল দিয়ে খাঁচাবন্দি করে রাখা হবে। যখন তিনি তাইওয়ানের প্রসঙ্গে এলেন, পুরো হলরুম যেন ক্লিনিক্যাল শকে চলে গেল। তিনি গণতন্ত্র রক্ষা বা আদর্শের কোনো বড় বুলি আওড়ালেন না। পরিবর্তে তিনি কথা বললেন কস্ট বেনিফিট অ্যানালিসিস বা লাভ ক্ষতির অঙ্ক নিয়ে। পারমাণবিক যুদ্ধের ঝুঁকির বিপরীতে একটি জাতির অস্তিত্বকে তিনি মাপছিলেন যেন কোনো চেকবুক ব্যালেন্স করছেন। এটি ছিল এক কোল্ড পিস বা শীতল শান্তির নীলনকশা, যা দাঁড়িয়ে আছে কেবল একটি ধারণার উপর: পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে সবাইকে জানতে হবে ঠিক কোথায় ফায়ারওয়াল পোতা আছে। কিন্তু কলবির বক্তৃতার পর করিডোরে যখন কূটনীতিবিদরা ফিসফাস করছিলেন, তখন আসল প্রশ্নটা সামনে এলো। মানচিত্রে দেয়াল আঁকা তো সহজ, কিন্তু সেই দেয়াল গড়ার মতো ইট, বালু বা রাজমিস্ত্রি কি আদৌ আমেরিকার হাতে আছে? কলবি যে কন্টেইনমেন্ট বা প্রতিরোধের কথা বলছেন, তা কেবল সফটওয়্যারের মতো একটি কূটনীতিক পরিকল্পনা মাত্র। কিন্তু বাস্তবতা চলে হার্ডওয়্যারের নিয়মে। যেখানে জাহাজ লাগে, মিসাইল টিউব লাগে, আর লাগে বিশাল শিল্প উৎপাদন ক্ষমতা। ঠিক এখানেই আজকের আলোচনার মূল মোড়। আমরা এমন এক বিভ্রমের মধ্যে আছি যেখানে কূটনৈতিক জগৎ সিগন্যাল আর বার্তার উপর চলে, কিন্তু শিল্পজগৎ চলে পদার্থবিজ্ঞানের নিয়মে। কল্পনা করুন, আপনি ভার্জিনিয়া বন্দরে দাঁড়িয়ে একটি আমেরিকান ডেস্ট্রয়ার দেখছেন, আর ঠিক সেই মুহূর্তে আপনাকে যদি টেলিপোর্ট করে সাংহাই বন্দরে নিয়ে যাওয়া হয়, তবে আপনি সেখানে কেবল একটি জাহাজ দেখবেন না, দেখবেন দিগন্তজোড়া এক নৌবহর। আমেরিকার একটি জাহাজের বিপরীতে চীনের সক্ষমতা এখন ২৩২টি জাহাজের সমান, ২৩২ গুণ। এই বিশাল ব্যবধান আর ফারারি বনাম F-1500-এর অসম লড়াই কিভাবে আধুনিক ভূ-রাজনীতিকে একটি ফ্যান্টাসিতে পরিণত করছে, তা বুঝতে হলে আমাদের এই গাণিতিক নিষ্ঠুরতার গভীরে প্রবেশ করতে হবে। উৎপাদন দর্শনের একেবারে সরাসরি ফলাফল। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে এমন একটা ধারণার ওপর ভর করে আছে যেখানে কূটনৈতিক বিবৃতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা জিওপলিটিক্যাল সিগন্যালগুলোকেই তারা আসল শক্তি মনে করে। মানে তাদের কাছে মেসেজ বা বার্তাই হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা সব নিয়ন্ত্রণ করে। কিন্তু শিল্প উৎপাদনের জগৎটা পুরোপুরি পদার্থবিজ্ঞান এবং বস্তুগত সক্ষমতার নিয়মে চলে। আসলে ওই ফিজিক্যাল বা ভৌত সক্ষমতার জায়গাতেই তো আসল পার্থক্যটা তৈরি হচ্ছে। হ্যাঁ, একদম। চীনের বর্তমান উৎপাদন ব্যবস্থা যে অভাবনীয় মাত্রায় দক্ষ আর পারিপার্শ্বিক অবস্থার সাথে দ্রুত মানিয়ে নিতে পারে, এই সক্ষমতাকে একটা বিশেষ পরিভাষায় অ্যান্টিকুইটেক হিসেবে আখ্যায়িত করা যায়। মানে প্রাচীনকালের বিশাল সব স্থাপত্য নির্মাণের শক্তির সাথে এর একটা তুলনা চলে। একটু থামাই, এই অ্যান্টিকুইটিক শব্দটা তো বেশ ভারী। মানে আধুনিক প্রযুক্তি বলতে তো আমরা সাধারণত মাইক্রোচিপ, কোডিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝি। প্রাচীনকালের স্থাপত্যের সাথে এর সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা হলো ভৌত জগৎ বা ফিজিক্যাল ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করার স্কেলে। আধুনিক পশ্চিমা সমাজে উচ্চ প্রযুক্তি বলতে ভার্চুয়াল জগৎকেই বোঝায়। কিন্তু প্রকৃত সভ্যতাগত শক্তি শুধু ভার্চুয়াল জগতে আটকে থাকে না। একটু ভাবুন, প্রাচীনকালে মানুষ যখন গিজার পিরামিড তৈরি করত, তখন তাদের কাছে কোনো অত্যাধুনিক প্রযুক্তি ছিল না। কিন্তু তাদের কাছে বিশাল একটা শ্রমশক্তি আর বস্তু নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল। ঠিক তাই, বস্তু এবং শ্রমের এক অভূতপূর্ব সমন্বয়ের ক্ষমতা। চীনের বর্তমান অবকাঠামো এবং উৎপাদন ব্যবস্থাও ঠিক সেই একই মাত্রার বিশাল ভৌত নিয়ন্ত্রণ ক্ষমতা দেখাচ্ছে।
তারা শুধু ছোটখাটো পণ্য তৈরি করছে না, তারা এমন এক বিশাল মেকানিজম বা যন্ত্রের জন্ম দিয়েছে যা দিয়ে অন্য যে কোনো কিছু তৈরি করা সম্ভব। মানে তারা মূলত কারখানা তৈরি করার কারখানা বানিয়ে ফেলেছে। একদম নিখুঁত বলেছেন। আর এই ভৌত নিয়ন্ত্রণের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওই নৌশক্তির ব্যবধান 232 গুণ। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এটা বোধহয় কোনো টাইপিং মিস্টেক। অনেকেই কিন্তু এই পরিসংখ্যান নিয়ে একটা যুক্তি দেন। তারা বলেন যে চীনের এই বিশাল জাহাজ নির্মাণ সক্ষমতার বড় অংশ জুড়েই রয়েছে সাধারণ কন্টেইনার শিপ বা বাণিজ্যিক জাহাজ। এগুলো তো মূলত স্টিলের তৈরি বিশাল একটা খালি পাত্রের মতো। অন্যদিকে পশ্চিমা প্রতিরক্ষা শিল্প তৈরি করে অত্যাধুনিক সব রণতরী, যেগুলোকে ভাসমান সুপার কম্পিউটার বলা যায়। হ্যাঁ, এই যুক্তিটা বেশ প্রচলিত। আর ঠিক এখানেই ওই ফারারি বনাম ফোর্ড F-50 রূপকটা চলে আসে। যুক্তরাষ্ট্র ফারারি বানাচ্ছে, যেমন তাদের জুম ওয়ার্ল্ড ক্লাস ডেস্ট্রয়ার। এগুলো রাডার ফাঁকি দিতে পারে, প্রযুক্তির একেবারে চূড়ান্ত উৎকর্ষ। কিন্তু ফারারির আসল সমস্যাটা কি? এগুলো তৈরি করা খুব ব্যয়বহুল আর রক্ষণাবেক্ষণ করা আরও কঠিন। হ্যাঁ, আর সংখ্যায় বানানো যায় খুব সামান্য। অন্যদিকে চীন তৈরি করছে F-150 পিকআপ ট্রাকের মতো মজবুত, ব্যবহারিক এবং প্রচুর সংখ্যক প্ল্যাটফর্ম। আধুনিক সংঘাতে চরিত্র বুঝতে হলে এই রূপকটা মাথায় রাখা খুব জরুরি। দীর্ঘমেয়াদী উত্তেজনার সময় শুধু উন্নত প্রযুক্তি দিয়ে টিকে থাকা যায় না, সেখানে ভরসা করতে হয় স্থায়িত্ব এবং বিপুল পরিমাণের উপর। এটা তো অনেকটা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শারম্যান আর টাইগার ট্যাঙ্কের মতো হয়ে গেল। একদম ঠিক ধরেছেন। জার্মানি টাইগার ট্যাঙ্ক প্রকৌশলের মাস্টারপিস ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের শারমান ট্যাঙ্ক ছিল উৎপাদনে সহজ, মেরামতযোগ্য এবং সংখ্যায় অনেক বেশি। বিপুল পরিমাণে শারমান ট্যাঙ্ক শেষ পর্যন্ত টাইগার ট্যাঙ্কের শ্রেষ্ঠত্বকে হারিয়ে দিয়েছিল। এখানে পরিমাণের নিজস্ব একটা গুণগত মান রয়েছে। মানে কোয়ান্টিটি ইটসেলফ হ্যাজ আ কোয়ালিটি। কিন্তু চীনের ব্যাপারটা তো এখন আর শুধু F-150-র মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের টাইপ 055 ডেস্ট্রয়ারগুলোর কথা যদি ধরি, সেগুলো তো এখন পশ্চিমা ডেস্ট্রয়ারগুলোর মতোই অত্যাধুনিক। তাহলে তারা একই সাথে এত বিশাল পরিমাণ এবং এত উচ্চমান দুটো কিভাবে সামলাচ্ছে? এর পেছনের মূল কারণ হল তাদের কাঠামোগত মডেল। পশ্চিমা উৎপাদন ব্যবস্থা কাজ করে মূলত আইল্যান্ড মডেল বা বিচ্ছিন্ন দ্বীপের মতো। সামরিক শিপইয়ার্ডগুলো বাণিজ্যিক উৎপাদন থেকে পুরোপুরি আলাদা। আলাদা কর্মী, আলাদা সাপ্লাই চেইন। এটি অত্যন্ত ব্যয়বহুল। অন্যদিকে চীনের উৎপাদন ব্যবস্থা একটা সম্পূর্ণ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মতো কাজ করে। সাংহাইয়ের বিশাল শিপইয়ার্ডগুলোতে গেলে দেখবেন একই ডকে হয়তো ইউরোপের জন্য একটি বাণিজ্যিক LNG ক্যারিয়ার তৈরি হচ্ছে, আর ঠিক তার পাশেই নৌবাহিনীর জন্য তৈরি হচ্ছে একটি ফ্রিগেট। তার মানে বাণিজ্যিক খাতের বিশাল আয় দিয়েই তারা সামরিক সম্প্রসারণের খরচ পুষিয়ে নিচ্ছে। ঠিক, বাণিজ্যিক খাতের বিপুল মুনাফা সামরিক গবেষণার ব্যয়ভার বহন করে। এই মডেলের কারণে কারিগররা সারা বছর কাজের মধ্যে থাকেন। দক্ষতা কমার কোনো সুযোগ নেই। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই শিপইয়ার্ডগুলোর একদম পাশেই বিশ্বের বৃহত্তম স্টিল মিলগুলো অবস্থিত। একটা সম্পূর্ণ ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বা উল্লম্ব একীকরণ। একদম, কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য, লজিস্টিক্সের খরচ আর সময় দুটোই জাদুকরীভাবে কমে যায়। কিন্তু পশ্চিমা বিশ্বে তো একটা ধারণা বেশ শক্তভাবে গেঁথে আছে যে চীনের কোনো মৌলিক উদ্ভাবন নেই, তারা শুধু অন্যের প্রযুক্তি কপি করে। এই ব্যাপারটা কি আসলেই সত্যি? এই ধারণাটা এখন পুরোপুরি সেকেলে। পশ্চিমা বিশ্বে উদ্ভাবনকে দেখা হয় একটা লিনিয়ার বা রৈখিক প্রক্রিয়া। ল্যাবে গবেষণা হবে, তারপর পণ্য হিসেবে বাজারে আসবে। কিন্তু চীনের উদ্ভাবন মডেল হল চক্রাকার। তারা প্রথমে বিশ্বে সফলভাবে প্রমাণিত প্রযুক্তি গ্রহণ করে, এরপর সেই প্রযুক্তিকে তাদের 1.3 বিলিয়ন মানুষের বিশাল অভ্যন্তরীণ বাজারে সম্প্রসারণ করে। এত বিশাল স্কেলে উৎপাদন করলে তো প্রতি পিস পণ্যের উৎপাদন খরচ একদম শূন্যের কাছাকাছি নেমে আসে। ঠিক তাই। আর এই বিপুল উৎপাদনের ফলে যে বিশাল ডেটা এবং মুনাফা তৈরি হয়, তা দিয়ে তারা অবিরাম প্রযুক্তিটির উন্নয়ন ঘটাতে থাকে। এই ব্যবস্থাকে বলা যায় জাতীয় শক্তির পুঁজিবাদ। সাধারণ পুঁজিবাদে কর্পোরেটগুলোর মূল লক্ষ্য থাকে ত্রৈমাসিক মুনাফা, কিন্তু এই ব্যবস্থায় মূল লক্ষ্য হল কৌশলগত সার্বভৌমত্ব অর্জন। কোনো শিল্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলে, সাময়িকভাবে লোকসান হলেও রাষ্ট্র যুগের পর যুগ সেখানে বিপুল বিনিয়োগ চালিয়ে যায়।
এই জায়গাতেই আসলে ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার ইতিহাসটা চলে আসে। ওই সময় সারা বিশ্বের অর্থনীতি যখন ধসে পড়েছিল, স্বাভাবিকভাবে বাণিজ্য কমে যাওয়ায় তো শিপইয়ার্ডগুলোর দেউলিয়া হয়ে যাওয়ার কথা। কিন্তু চীন তখন অন্ধভাবে সব কোম্পানিকে বাঁচানোর চেষ্টা করেনি। তারা ২০১৩ সালে একটা পলিসি নিয়ে আসে, যাকে বলা হচ্ছে হোয়াইট লিস্ট নীতি। হ্যাঁ, হোয়াইটলিস্ট নীতি ছিল মূলত এক ধরনের নিয়ন্ত্রিত প্রাকৃতিক নির্বাচন। সহজ কথায় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। তারা দেখল তাদের প্রচুর শিপইয়ার্ড আছে, কিন্তু সবগুলো বিশ্বমানের নয়। তখন তারা ঠিক করল কেবল সবচেয়ে উন্নত এবং নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে পারা শিপইয়ার্ডগুলোকেই সরকারি সহায়তা দেওয়া হবে। আর দুর্বল শিপইয়ার্ডগুলোকে বাজার থেকে স্বাভাবিক নিয়মেই ছিটকে পড়তে দিল। একদম। এর ফলে বেঁচে যাওয়া শিপইয়ার্ডগুলো আরও বিশাল এবং বিশ্বমানের জাতীয় চ্যাম্পিয়নে পরিণত হল। এই হোয়াইটলিস্ট নীতির কারণেই তাদের উৎপাদন সক্ষমতা এত বেড়ে যায় যে বিশ্বব্যাপী পণ্য পরিবহনের ব্যয় প্রায় ৬% কমে যায়। গোটা বিশ্বের বাণিজ্য প্রসারে এটা বিশাল একটা ভূমিকা রেখেছে। শুধু তো জাহাজ বা ভারী শিল্প না, ভৌত জগতের উপর এই আধিপত্য তারা জাতীয় অবকাঠামো এবং শক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রসারিত করেছে। এত বড় শিল্প ব্যবস্থাকে দিনরাত চালানোর জন্য তো স্থিতিশীল শক্তির প্রয়োজন। হ্যাঁ, আর সে কারণেই পারমাণবিক প্রযুক্তিতে তাদের বিনিয়োগ অবিশ্বাস্য। তারা বর্তমানে চতুর্থ প্রজন্মের উচ্চ তাপমাত্রার গ্যাস-কুলড নিউক্লিয়ার রিয়্যাক্টর ব্যাপকভাবে স্থাপন করছে। এই রিয়্যাক্টরগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলো পদার্থবিজ্ঞানের নিয়মেই মেল্টডাউন প্রুফ। তার মানে চেরনোবিলের মতো কোনো দুর্ঘটনা ঘটার গাণিতিক সম্ভাবনা এখানে নেই। একেবারেই নেই। এগুলো এত উচ্চ তাপমাত্রায় কাজ করে যে উৎপাদিত তাপ কাজে লাগিয়ে সরাসরি বিশাল মাত্রায় হাইড্রোজেন উৎপাদন করা যায়। এমনকি সমুদ্রের পানিকে সরাসরি খাওয়ার পানিতে পরিণত করা যায়। শক্তির কথা যখন এলোই, ব্যাটারির প্রসঙ্গটাও তো চলে আসে। ভবিষ্যৎ তো ইলেকট্রিক ভেহিকলের। পশ্চিমা বিশ্ব এখন দুর্লভ লিথিয়ামের ওপর নির্ভরশীল, কিন্তু তারা বিকল্প হিসেবে সোডিয়াম আয়ন ব্যাটারির দিকে ঝুঁকছে। হ্যাঁ, সোডিয়াম বা সাধারণ লবণ তো সমুদ্রে অফুরন্ত, অত্যন্ত সুলভ। লিথিয়ামের চেয়ে এর শক্তি ধারণ ক্ষমতা হয়তো একটু কম, কিন্তু বিশাল পাওয়ার গ্রিডের শক্তি সঞ্চয় বা আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য এটি এক নিখুঁত সমাধান। সম্পদের সীমাবদ্ধতার যে ভূ রাজনৈতিক বাধা, তা তারা এই প্রযুক্তি দিয়ে পুরোপুরি বাইপাস করে যাচ্ছে। তবে এসব কিছুকে নিখুঁত গাণিতিক ছকে ফেলার সবচেয়ে অদ্ভুত উদাহরণটা হল এঝো শহরের সেই প্রজেক্টটা। ২৬ তলা বিশিষ্ট একটা বিশাল টাওয়ার। বাইরে থেকে দেখলে সিলিকন ভ্যালির কোনো আধুনিক টেক কোম্পানির হেডকোয়ার্টার বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে আসলে চলছে একটা স্বয়ংক্রিয় বিগ টাওয়ার বা শূকর পালনের খামার। কৃষিক্ষেত্রে শিল্পের কঠোর যুক্তির প্রয়োগের এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। এই টাওয়ারের ভেতরে বছরে ১.২ মিলিয়ন শূকর উৎপাদন করা হয়। পুরো ব্যবস্থাটি চলে একটা ক্লোজড লুপ বা আবদ্ধ চক্রের ওপর। শূকরগুলোর বর্জ্য মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে নিচে থাকা ডাইজেস্টারে চলে যায়। সেখান থেকে উৎপন্ন বায়োগ্যাস দিয়ে পুরো ভবনের বিদ্যুতের চাহিদা মেটানো হয়। হ্যাঁ, আর বায়ু পরিশ্রুত হওয়ার কারণে রোগ জীবাণু ছড়ানোর ঝুঁকি শূন্যে নেমে আসে। তারা মূলত জীববিজ্ঞানকে শিল্পের নিখুঁত ও কঠোর গাণিতিক নিয়মে পরিণত করেছে। এই যে অভাবনীয় সব অবকাঠামো, পারমাণবিক চুল্লি হোক বা ২৬ তলার পিগ টাওয়ার, এর সাফল্যের মূলে কিন্তু একটা গোপন অস্ত্র আছে, লুক্কায়িত জ্ঞান বা ট্যাসিড নলেজ। একদম। ট্যাসিট নলেজ হল কারিগরদের সেই অলিখিত স্বজ্ঞাত জ্ঞান যা কোনো ম্যানুয়ালে লেখা থাকে না। একজন ওয়েল্ডার কাজ করতে করতে বুঝতে পারেন নির্দিষ্ট তাপমাত্রায় স্টিল ঠিক কতটা বাঁকবে, অথবা একজন ফোরম্যান কেবল মেশিনের আওয়াজ শুনেই সমস্যা ধরতে পারেন। পশ্চিমা বিশ্ব ৯০-এর দশকে উৎপাদন খরচ কমানোর জন্য যখন কারখানাগুলো দেশের বাইরে সরিয়ে নিয়েছিল, তখন তারা শুধু কারখানাই হারায়নি, এই গভীর জ্ঞানও চিরতরে হারিয়ে ফেলেছিল। কিন্তু চীন কক্ষণে উৎপাদন থামায়নি। তারা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে গেছে। আর এই বিশাল কারিগরি জ্ঞানের ভিত্তির ওপর তারা এখন যোগ করেছে এআই, অত্যাধুনিক রোবোটিক্স এবং 5G নেটওয়ার্ক। ঠিক। একসময় ধারণা ছিল কেবল সস্তা শ্রমের কারণেই তাদের এত বিশাল উৎপাদন সম্ভব হচ্ছে, কিন্তু সেই বাস্তবতা এখন আর নেই। এখন তারা বিশ্বের সবচেয়ে উন্নত এবং স্বয়ংক্রিয় হাইটেক উৎপাদনকারী শক্তিতে পরিণত হয়েছে। আর এই সব কিছু মিলিয়েই তৈরি হয়েছে তাদের দ্বৈত সার্কুলেশন বা ডুয়াল সার্কুলেশন কৌশল। এটি একটি নিখুঁত ইকোনমিক ইমিউন সিস্টেম।
খনিজ উত্তোলন থেকে শুরু করে সম্পূর্ণ জাহাজ তৈরি পর্যন্ত পুরো সাপ্লাই চেনের উপর তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রয়েছে। যার মানে হল বাইরের কোনো দেশ তাদের সাপ্লাই চেইন বিঘ্নিত করার চেষ্টা করলেও উৎপাদন ব্যবস্থাকে পঙ্গু করা প্রায় অসম্ভব। বিশাল অভ্যন্তরীণ বাজার আর স্বনির্ভর উৎপাদন ব্যবস্থা দিয়ে তারা যে কোনো বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা খুব সহজেই সামলে নিতে পারে। এর সাথে যুক্ত হয়েছে তাদের সিদ্ধান্ত গ্রহণের অকল্পনীয় গতি। কোনো আমলাতান্ত্রিক জটিলতা না থাকায় যে কোনো মেগা প্রজেক্ট অত্যন্ত দ্রুত বাস্তবায়ন করতে পারে। এই সমস্ত আলোচনা থেকে একটি বিষয় একেবারেই পরিষ্কার হয়ে যায়। আধুনিক বিশ্বের ক্ষমতার ভারসাম্য কোনো দামি স্যুট পরা কূটনীতিবিদদের চমৎকার বাক্যবান বা শুধু সফটওয়্যার ভিত্তিক সিগন্যাল দিয়ে নির্ধারিত হয় না। যে শীতল শান্তির কথা কলবি বলেছিলেন, তার ভিত্তি কোনো কাগজের চুক্তি নয়। ক্ষমতার নিয়ন্ত্রণ মূলত তাদেরই হাতে থাকে যারা সবচেয়ে দ্রুত কংক্রিট ঢালতে পারে, নিখুঁতভাবে স্টিল জোড়া লাগাতে পারে এবং সমুদ্রের বুকে সবচেয়ে শক্তিশালী ও বিস্তৃত নৌবহর ভাসিয়ে রাখতে পারে। যখন এক পক্ষ কেবল মানচিত্রে দেয়াল আঁকার পরিকল্পনা করে আর অন্য পক্ষ প্রতিদিন সেই দেয়াল গড়ার ইটপাথর তৈরি করে চলে, তখন ক্ষমতার প্রকৃত কেন্দ্রবিন্দু কোথায় তা বুঝতে কোনো জটিল সমীকরণের প্রয়োজন হয় না। আধুনিক পৃথিবীর ভিত্তি ভৌত সক্ষমতার উপরেই দাঁড়িয়ে আছে। ভবিষ্যতের বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দু কোনো আন্তর্জাতিক সম্মেলনে স্বাক্ষরিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে না। তা নীরবে নির্মিত হচ্ছে বিশাল সব শিপইয়ার্ড আর ড্রাই ডকে, যা একটি গুলি খরচা না করে ভৌত জগৎ আর হার্ডওয়্যারের অসীম সক্ষমতা দিয়ে পৃথিবীর মানচিত্রকে সম্পূর্ণ নতুন করে সংজ্ঞায়িত করছে।